আর পাচ্ছি না গো। শান্ত শুভা, শুভা শান্ত হও শুভা। কেন এই সমস্ত অলক্ষণের কথা বলছো? তুলি মাকে সামনে, আমি দাঁড়াবো। মা দাদা এক্ষুনি আসছে, ডাক্তারবাবু তোমাকে দেখলে আমি ঠিক হয়ে যাবে। বাবা এই না শুভা 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 এই ওরে বাবা রে, কি হলো? শুভা শুভা শান্ত হও। আচ্ছা তোমার হঠাৎ করে শরীর খারাপটা হলো কেন বলো তো? ঠান্ডা লেগেছে, ওটাই তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল, সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। আমি আর পাচ্ছি না, তার মধ্যে ওই মেয়ে আমাকে দিয়ে সব কাজ। আচ্ছা তুমি শান্ত হও, তুমি একটা হেল্পিং এর কেউ নেই। ওরে বাবা রে, শুভা 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 শান্ত হও। আসুন কি হয়েছে বাবা? কি হয়েছে? এই তো ডক্টর এসে গেছে। আমি মরে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হয়ে শুন, আমি দেখছি। ঠিকভাবে চেক আপ করে দেখছি। মায়ের মনে হচ্ছে সত্যি খুব শরীর খারাপ। ঠান্ডা লেগেছে আর উইকনেসের জন্য শরীরটা আরো খারাপ হয়েছে। চেক করছেন তো, একটু শান্ত। কিচ্ছু হবে না তোমার। কেন কিছু হবে না? না কিচ্ছু হবে না। প্রেশারটা কিন্তু বেশ হাই। ওই দেখো, আপনি ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো? আর ওষুধ খাওয়ার ডাক্তার বাবু সবাই নেই, কেউ খাওয়ায় না, মনে করে থাকে। মানে এসব কি বলছো তুমি মা? তুমি প্রেশারের ওষুধ খাচ্ছ না? আমার পাপারও কিন্তু প্রেশার আছে। প্রেশার ওষুধ ঠিক মতো না খেলে কিন্তু সমস্যা হতে পারে। ও মা, মা লক্ষ্মী, তুমি কখন এসেছো? তুলি চেয়ার দে ওকে। না না না, কিচ্ছু লাগবে না, শান্ত হন। তোমার মায়ের শরীরটা খারাপ, তুমি আগে তোমার মাকে দেখো। আচ্ছা ডক্টর, আপনার কি মনে হচ্ছে, ওনাকে কি বাড়িতে রাখা যাবে না ওনাকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে? ও রাজবাবা, আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না, আমি মরতে হলে এখানেই মরবো। মা এসব কি বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি তো। আমাকে কোথায় দিস রে বাবা, আমি কোথাও দেবো বাড়িতে না। থাকবো। মা তুমি এখানেই থাকবে, ঠিক আছে? কিন্তু ওনাকে কি এখানে রাখাটা ঠিক হবে? মানে এখন নিয়ম মতো ওনাকে ওষুধ খেতে হবে। তুলি ছোট, ও কি একা সবটা পারবে? শ্রী দেখবে। তুলি, শ্রী এখনো ফেরেনি? শরীরটা খারাপ রে বাবা। বাবা আমাকে ছেড়ে যাস না মা, কোথাও যাবো না, তুমি আমাকে কোথাও পাঠাস না বাবা। দাঁড়। বলো রাজ, মায়ের শরীর খারাপ, তুমি জানতে না? সে কি? কি হয়েছে মায়ের? কি হয়েছে মানে? এত তাড়া তোমার অফিসে যাওয়া, বাড়িতে এত কিছু হয়ে যা, তোমার তাতে কিচ্ছু দেয় আসে না। একটু শান্ত হও বাবা, মাথা গরম করিস না। ফোনটা রাখ, আমি তোকে বলছি সব। বাবা প্লিজ, জব আসছে। আর যদি মায়ের কিছু হয়েছে তো তুমি দায়ী থাকতে।
এইবার আমি বুঝতে পারছি মা তোমাকে কেন ভরসা করতে পারছে না। নাগরাজ, তুমি আমাকে ভুল বুঝছো, একটু প্লিজ আমার কথাটা শোনো। কথা বলো তো শ্রী, তোমার মায়ের যদি এরকম শরীর খারাপ হতো তুমি এরকম করতে পারতে? বিশ্বাস করো রাজ, আমি অফিসে আজকে আসতে চাইনি। বিশ্বাস করো, আসলে বাবা আমাকে বললেন তাই আমি। রাজ, রাজ আমার কথাটা শুন, মাথা গরম করিস না। আমি বলেছি ওকে অফিসে যেতে। বাবা দাঁড়াও তো। বাহ বাহ বাবা, বাবা বললো আর তুমি সবকিছু ছেড়ে চলে গেলে, তাই তো? আমি আসছি। শ্রী, শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? রাজ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি হলো শ্রী, তুমি কিছু বললে না? আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। এইভাবে তুমি অফিস থেকে বেরোতে পারো না? সতীশ, আমার একটা এমার্জেন্সি আছে। মানুষের পরিবারের কারোর কি কোনো শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, আর সেটার জন্য বাড়িতে অন্য লোকজন আছে, তারা নিশ্চয়ই সেটা সামলাতে পারবে। আমি বাড়ির বউ সতীশ, আমার একটা দায়িত্ব আছে। ও, তার মানে এই অফিসে তোমার কোনো দায়িত্ব নেই? এতগুলো ইম্পর্টেন্ট মিটিং পরপর রয়েছে, সেসব ছেড়ে তুমি এখন চলে যাবে বলছো? দেখো শ্রী, এটা কিন্তু একটা প্রাইভেট অফিস, সেটা মাথায় রেখো। তুমি আগে যেখানে চাকরি করতে সেখানেও কি এইভাবে সুবিধা নিতে পারতে বুঝি? আমি আগের অফিসে কি করতাম না সেটা এই অফিসে আলোচনা করার মতো বিষয় নয়। অবশ্যই আলোচনার বিষয়, কারণ আগের অফিসে রাজের জন্মদিনের দিনও তোমাকে অফিস যেতে হয়েছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এনিওয়েজ শ্রী, দেখো আই এম ভেরি সরি। আমি কি বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসের বাকি সবাই কি ভাববে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সবাই ভাববে আমি পক্ষপাতিত্ব করছি, তুমি আমার থেকে ফ্যাসিলিটি নিচ্ছ, এই সমস্ত কথা উঠবে। সেটা কি তোমার আমার জন্য ভালো হবে শ্রী? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। রাজ, বাবা আমার কথাটা শুনবি, কিন্তু শুধু শুধু শ্রীর উপর মাথা গরম করছিস। ওর কিন্তু কোনো দোষ নেই, মানে ও যে অফিসে গেছে তার যথেষ্ট কারণ আছে। বাবা আমি প্লিজ, বলেছি। বাবা প্লিজ, শ্রী বাচ্চা মেয়ে না, ও তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করে না, যথেষ্ট বিবেক বুদ্ধি আছে। রাজ, বলছিলাম তোমরা কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। হ্যাঁ, না মা, না 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 না, ওমা বাইরে যেও না, ওমা বাইরে যেও না তুমি। আন্টি আন্টি আপনি এরকম করবেন না। দেখুন, এটা আপনাদের পরিবারের ব্যাপার, আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না। আর তাছাড়া আমার জন্য রাজ আর শ্রেয়ের মধ্যে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না, আমার খুব খারাপ লাগবে। রাজ, তুমি ডক্টরের সাথে কথা বলে নিয়ে, আমি বাইরে ওয়েট করছি, প্লিজ আন্টি। দেখলে কত ভালো মন মেয়েটার। এরকম মনের মানুষ আমি দুটো দেখিনি। কত বড় মন হলে এতটা কষ্ট করে এখানে আসার পর তোদের ঝগড়া হচ্ছে শুনে বাইরে চলে যায়। একদম ঠিক বলেছো না, উনি একটা কোম্পানির ওনার, নিজের সব কাজকর্ম ছেড়ে উনি এখানে এসেছেন, এটাই তো বড় ব্যাপার। ডক্টর, এবার আপনি বলুন যে মায়ের সুস্থ হয়ে ওঠার জন্য কি কি করতে হবে? আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ইমিডিয়েট আনানোর ব্যবস্থা করুন। আর মাসিমাকে কিন্তু এখন বাড়ির কাজ একদম করতে দেবেন না। শুনলি তুই? হ্যাঁ বড়দা, কিন্তু মা যদি জোর করে করতে চায় আমি তো আটকাতে পারি না। না, এবার থেকে আমাদের মায়ের খেয়াল রাখতে হবে, আমাদের বুঝতে হবে যে মায়ের বয়স হচ্ছে। যাকে যাই হোক না কেন, তুই শ্রীকে এতটা নাও বকলে পারতিস। দেখ, ওর কিন্তু কোনো দোষ নেই। রাজ, আমি ওকে অফিসে যেতে বলেছি। তুই চুপ করে দাও। ও সব ওই মেয়ে ঢং। ওনাকে তোমার কথা শুনে গেছে। ও মেয়ে কারো কথা শোনার? এই তো রাজ বাবা এত করে বলছে চাকরিটা না করার জন্য, চাকরিটা ছেড়ে দিতে, তো রাজ বাবার কথা শুনছে? রাজ বাবার কথাই শোনে না, তোমার কথা শুনেছে। বুঝবে বুঝবে, কাকে বিশ্বাস করেছো সেটা একদিন তুমি ঠিক বুঝতে পারবে। শুভা, শুভা,
একটু আগে তোমার শরীরটা এত খারাপ হলো, মনে হচ্ছিল তুমি যেন মরেই যাবে, কিন্তু এখন কথা শুনে কিন্তু সেটা একদম বোঝা যাচ্ছে না। রাজবাবা দেখ, বাবা প্লিজ থামো তো, মা ভুল কিছু তো বলছে না। ও এনিওয়ে আমি আসি, কোনো রকম প্রবলেম হলে আমাকে রিপোর্ট করবেন। হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম আপনার ফিসটা? না না ঠিক আছে, এখন না দিলেও চলবে। না না সে কি করে হয়? দাঁড়ান আমি আপনার ফিসটা নিয়ে আসি। রাজ, ওষুধগুলো তো আমার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করছি। ডাক্তারবাবু আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। এখানে নেই, তাহলে ছাপিটা কোথায়? এই তো। এটা আবার কিসের কাগজ? দেখি একবার। চাপা, এগুলোতে আমার স্ত্রীর সইও করা আছে। তার মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাগজ। আমি ওদের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্টে রয়েছি রাজ। এই চাকরিটা ছেড়ে দিলে আমাকে 5 লাখ টাকা জমা দিয়ে তারপরে এই চাকরিটা ছাড়তে হবে। এটা কি ওই অফিসের কন্ট্রাক্টটা? তার মানে কি এখনো কন্ট্রাক্ট হয়নি? স্ত্রী আমাকে মিথ্যে কথা বলছিল। স্ত্রী একবার পুরোটা পড়ে দেখি। ডিভোর্স? বড়দা, এই বড়দা, বড়দা, আর ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। বলছিলাম একবার এদিকে আয়, এদিকে। বলছিলাম এই টাকাটা ডাক্তারবাবুকে দিয়ে দে, আমি ওষুধটা নিয়ে আসছি। যা। আচ্ছা ঠিক আছে। যা যা। ডক্টর, সবটা প্লিজ একটু ক্লিয়ারলি আমাকে খুলে বলুন তো। মানে এমার্জেন্সি কোনো সিচুয়েশন নেই তো যেটা আপনি আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন? ডাক্তারবাবু প্লিজ ওরকম রাগ ঢাক না করে সরাসরি বলুন, আমাদের খুব চিন্তা হচ্ছে হঠাৎ করে এরকম। না না এখনই এত টেনশনের কিছু নেই, আর তাছাড়া এমার্জেন্সি যদি কিছু আমার মনে হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেবো।
আর একটা কথা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে, উনি যেন কোনো কারণে উত্তেজিত না হয়ে পড়েন, তাহলে কিন্তু মারাত্মক বিপদ ওনার, এমনকি সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। কি বলছেন কি ডক্টর? হ্যাঁ, তাই ওনাকে খুব সাবধানে রাখবেন। বুঝলাম ডাক্তারবাবু, যেভাবে হোক মাকে সুস্থ করে তুলুন, আমাদের আর কিচ্ছু চাই না। আপনি শান্ত হন, আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। চলি। বাবা, তুই দুম করে অফিস থেকে চলে এলি, ডাক্তারবাবু তো এলো, সবকিছু তো উনি দেখলেন, ওষুধও দিয়েছেন। তুই অফিসে চলে যা, আমি ওষুধগুলো নিয়ে আসবো, তুই অফিসে চলে যাও। না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আন্টির এরকম একটা সিচুয়েশন, এখনো অফিসে যাবে? কোনো প্রয়োজন নেই, আগে মা তারপর কাজ। আপনি একটা কাজ করুন, আপনি আন্টির কাছে গিয়ে বসুন, রাজ এক্ষুনি ওষুধগুলো নিয়ে আসবে, টেনশন করবেন না। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়, তুমি থাকো, বর্দা যাক। কি রে বর্দা, দাঁড়িয়ে আছিস কেন? যা। রাজ, তুমি একদম টেনশন করো না, আন্টির কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধগুলো নিয়ে এসো, আন্টিকে ওষুধগুলো খাইয়ে আমি বেরোবো। কিন্তু আপনার তো অফিসেও অনেক কাজ পেন্ডিং আছে। মায়ের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু না, যা ওষুধগুলো নিয়ে এসো, যাও। বলশ্রী, তোমার বস কি? সতীশ। অমনি একটা ফোন এলো, আমার খুশিতে ডকমক হয়ে উঠলো, তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বলো অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। তার মানে কি সে সত্যি আমাকে ডিভোর্স দিতে চায়? ওটা কি সত্যি ডিভোর্স পেপার ছিল? না না, আরেকবার দেখি। কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়, এটা কি সত্যি ডিভোর্স পেপার? কিছু বুঝতে পারছি না। দাদা, দাদা তুই এই সময় এখানে কোথায় যাচ্ছিস? মায়ের শরীর খারাপ, আর তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি? হ্যাঁ, কি বলছিস? কি মায়ের শরীর খারাপ? জানবি কি করে? সারাদিন বাড়ির বাইরে থাকলে কি করে জানবি? ডাক্তারবাবু এসেছে, তোর কি মনে হয় তুই একা সবকিছু সামলাবে? মায়ের শরীর তো খারাপ হওয়ারই কথা, শরীরের আর কি দোষ? সারাদিন না বাড়িতে যদি এত চিৎকার চেঁচামেচি হতে থাকে তাহলে এই কাণ্ডই ঘটবে। এই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস না? একা মাকে কত দায়িত্ব নিতে হয় সেটা দেখিস না? একা মা কত কাজ করে, কোনো খেয়াল নেই তোর। আচ্ছা শোন,
ডক্টর এই প্রেসক্রিপশন দিয়েছে, না টাকা না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে যা। ঠিক আছে। বাদলকে দিয়ে একবার চেক করিয়ে নি, হয়তো আমাকে অ্যাসিওর করতে পারবে যে এটা সত্যি ডিভোর্স পেপার কিনা। হ্যাঁ বাদল, যা চলে গেছে, আমি নিজেই দেখি। মিউচুয়াল ডিভোর্স, তার মানে কি আমার সন্দেহটাই সত্যি? শ্রী আমাকে ডিভোর্স দিয়ে সতীশের সাথে